পোষা যায় শূন্যে ওড়া ছন্দে মেতে। আচ্ছা দিদি, সেদিন দেখলাম বাটি ভর্তি মিষ্টি নিয়ে ওদের ঘরে যাচ্ছেন, ফেরার পথে দেখলাম খালি বাটি, ঘটনা কি? ওরা হয়তো আমাদের নিয়মটা জানে না। আরে সেই জন্যই তো বলছিলাম ওদের জাতের দোষ আছে, নিচু জাতের ওইসব জ্ঞান থাকে না। আহা কঙ্গনা, তুমি বাদ দাও তো ওইসব কথা। রঙ্গনা কোথায়? সত্যি করে বলেন তো দিদি, আপনি কি আসলে রঙ্গনার খবর নিতে এসেছেন? সোজা মুখে বলে ফেলেন কি জন্য এসেছেন। কি জন্য আসবো আবার? আপনি এসেছেন নতুন ভাড়াটির সাথে আমি কেমন আছি সেটা দেখতে। আপনার তো ধারণা আমার জন্য আপনার ভাড়াটিয়া টেকে না। আপনি কান খুলে শুনে নিন, এখানে ভাড়াটিয়া টিকবে কি টিকবে না সেটা আপনার কপাল। ভাড়াটিয়া না টিকলে আমার দোষ দিবেন না। আচ্ছা ভাই, আচ্ছা, আমার সব কিছুর জন্যে আমার কপাল দায়ী। কপালের দোষ দিবেন না। কিন্তু যে তুমি, তোমার স্বামীটা এই যে তোমার কাছে টিকলো না, এর জন্য কে দায়ী? নিশ্চয়ই তোমার কপাল। তারপর তোমার মেয়েটা দিন দিন বেয়ারা হয়ে যাচ্ছে, তোমাকে ভয় দেখাচ্ছে, তার জন্য দায়ী কে? এটাও নিশ্চয়ই তোমার কপাল। বুঝেছি বুঝেছি, আমার কথা দিয়ে আমাকে খোঁজা দেওয়া হচ্ছে। না রে ভাই, খোঁজা দিচ্ছি না, জানাচ্ছি। আরও একটা কথা জানাই, ভগবানের দেওয়া কপাল সেটা তো আমাদের আছেই, তারপরও মানুষের দুঃখ কষ্টের জন্যে মানুষ নিজেও অনেকটা দায়ী। ঠিক আছে, আমি যাই, অফিসে যাই, সময় হয়ে। আরে যান যান, আমাকে এসব জ্ঞান দিয়েন না। এসব জ্ঞান যাদেরকে পরিবার পরিকল্পনার বড়ি দেন তাদেরকে গিয়ে বুঝান। ভগবানের নাম নেয়, মানুষের গর্ব নষ্ট করে ভগবানের নাম নিতে আপনার লজ্জা করে না? ভূতের মুখে রাম নাম। আমি না হয় বড়ি দিয়ে মানুষের গর্ব নষ্ট করি, আর তুমি গর্বে যে মেয়ে জন্ম দিয়েছ সেই যে এখন আকাম কুকাম করে বেড়াচ্ছে, সেদিকে তোমার খেয়াল আছে? দিন রাত আজে বাজে ছেলেপেলের সঙ্গে ঘোরাঘুরি, সিনেমা দেখা, রাত করে বাড়ি ফেরা, এগুলো কি ভালো? আমার মেয়ে ঠিকই আছে, ওকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আরে আমি চিন্তা করব কেন? তোমার সামনে চিন্তার কষ্টের অনেক বাকি আছে, তাই তোমাকে জানিয়ে যাচ্ছি। তোমাকে না বলেছি সকাল বিকাল দুবার করে চাদর চেঞ্জ করবে? হ্যাঁ স্যার, ভুল হবে স্যার। এ নাও ধরো, বিলটা দীপাকে দেবে, আর দীপাকে বলবে এই 2.5 লাখ টাকা শুধুমাত্র অপারেশনের খরচ, এছাড়াও ওষুধপত্র, অন্যান্য ডাক্তারদের কনসালটেন্সি ফি, কেবিন চার্জ, ফুড চার্জ সব কিছু মিলিয়ে 3.5 মতো পড়বে। খুব ভালো করে একদম ক্লিয়ারলি বলবে, বুঝিয়ে বলবে। আর ডক্টর শাকিল 2 দিন ধরে ক্লিনিকে আসছে না, ম্যানেজারকে বলবে তার জায়গায় অন্য কাউকে অ্যাপয়েন্ট করতে। আর এবার কিন্তু লেডি ডাক্তার দিতে বলবে। যাও যাও। আদাব। কি হে সুভাষ, হ্যাঁ? তোমার জামাইবাবু তো এই যাত্রা বেঁচে গেলেন। আপনার হাতে পড়েছে না, না বেঁচে যাবে কোথায়?
আর বলো না, অনেক ঝক্কি পোহাতে হয়েছে তোমার জামাইবাবুর হার্ট সেলাই করতে। এবার নিজের হার্টের দিকে একটু খেয়াল রাখুন। হুম? কই এসো। এত টানাটানি করছিস কেন? কি বলবি বল। চেক বইটা এনেছো? তোর মায়ের কাছে। যাও তাতে নিয়ে এসো তো। কি আজকে টাকা দিতে হবে নাকি? অন্তত অপারেশনটার জন্য তো দিতে হবে। ওই ডাক্তারের তো একদমই সহ্য হচ্ছে না। দীপা, কত খরচ হচ্ছে রে? হ্যাঁ ঠাম্মা, ওটা জেনে তুমি কি করবে? হ্যাঁ, আমাকে জানতে হবে। বলতে তোর সমস্যাটা কি? 2.5 লাখ। হ্যাঁ, কি বলিস দীপা? ঠাম্মা, এটা শুধু অপারেশনের টাকা, বাকি সবকিছু মিলে প্রায় 3-4 লাখ টাকা লেগে যাবে। ঠাকুর, কি শোনালে তুমি আমাকে? ঠাম্মা, এ কথা কিন্তু তুমি ভুলেও বাবাকে বলবে না। বাবা যদি জানতে পারে তাহলে। বাবা মনে করছেন 20-25 হাজার টাকার ভিতর হয়ে যাবে। এত টাকা শুনলে ঠাম্মা, তুমি তো বুঝতেই পারছো, হার্টের পেশেন্ট, মাত্র অপারেশন হয়েছে তার। না রে, আমি তো কিছুই বুঝতে পারছি না। বলা তো দূরের কথা। তাহলে থাক, তুমি চুপ করে থাকো। তুমি মায়ের কাছ থেকে চেক বইটা নিয়ে এসো, যাও। টাকার কথা শুনে আমার হাঁটার শক্তি আমি হারিয়ে ফেলেছি রে। তুই যা। উফ ঠাম্মা, মাকে বের করতে বলো, যাও তাড়াতাড়ি করো। আমি মনে হয় পৃথিবীর প্রথম স্বামী যে তার বোনের স্বামীর চিকিৎসার সুবিধার্থে নিজের স্ত্রীকে তার প্রাক্তন প্রেমিক, যে কিনা আমার এক সময়ের রাজনৈতিক গুরু ছিলেন, তার সামনে সরাসরি নিয়ে এসে হাজির করেছে। আমার আফসোস এই যে আমার এই জটিল হাস্যকর পরিস্থিতি নিয়ে পৃথিবীর কোনো কবি কবিতা লেখেনি, লিখবে না। আর লিখবেই বা কি করে? এরকম পরিস্থিতির মধ্যে তো কোনো কবি কখনো পড়েননি। কবিতা না হলেও নাটকের মতো কিন্তু বলছো। তাও আর বিদূষকের ভূমিকায়। কথা কি আমাকে নিয়ে হচ্ছে? কথা তো হওয়া উচিত দুজনের মধ্যে। আমার কোনো কথা ছিল না সুভাষ। আমি শুধু দেবযানীকে একবার দেখতে চেয়েছিলাম, বুঝতে চেয়েছিলাম ও আগের মতোই সুন্দরী আছে কি না। না, আমি আগের থেকে আরো বেশি সুন্দরী হয়েছি। একদম ঠিক, একদম ঠিক। কি ব্যাপার, আপনারা কেউ কোনো কথা বলছেন না?
আমি কি উঠে যাব? আমার কাজ কিন্তু শেষ। দেবু, তুমি কি জানি বলবে, ও, আমার সামনে মনে হয় বলা যাবে না আমার উপস্থিতিতে। ঠিক আছে, আমি কি বলা যাবে? বললাম তো যা বলার। কই, কিছুই তো বললে না। কিছু যে বলার নেই সেটাই বলার ছিল। চলো। সত্যি আগের মতো সুন্দরী নেই। রঙ্গনা, এই রঙ্গনা, আর কত ঘুমাবি? উঠ। ও মা, চিৎকার করা তো। কয়টা বাজে সেই খেয়াল আছে তোর? কয়টা বাজে জয়টা খুশি বাজুক, আমি এত হিসাব করে ঘুমাই না। 10টা 12টা যা খুশি বাজুক। আরে 10টা 12টা না, এখন দুপুর 2টো বাজে। তো আমার কি কোনো কাজ আছে? দুপুর 2টা বাজলে আমার কি কাজ থাকবে কেন? পড়ালেখা তো ছেড়েই দিয়েছিস। মা, সকাল সকাল তুমি এটা কি বললা? আমার মেজাজটাই খারাপ করে দিলা। পড়াশোনা ভালো করেছি। এখন উঠ, চান করতে হবে, শরীর খারাপ হয়ে যাবে তো। ও, শরীর খারাপ হলে চেহারা নষ্ট হয়ে যাবে। ইস, আর কিছুর প্রতি মায়া না থাকলেও রূপের প্রতি মায়া ঠিকই আছে। থাকবে না? কয়দিন থাকবে এই রূপ? যেদিন থাকবে না সেদিন মরে যাব। রঙ্গনা, এই কথা মুখে আনবি না। আমি মরে গেলে কার কি? তুই মরবি কেন? তোর কি হয়েছে? কি বা এমন বয়স হয়েছে? এখনো বিয়ে হয়নি, পুরো জীবনটা পড়ে আছে। মা, তুমি আমাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও না মা। হ্যাঁ, দিব, খুব তাড়াতাড়ি তোকে বিয়ে দিব। জীবনও দিবা না। কেন? কারণ তুমি ভয় পাও। তোমার নিজের বিয়ের জীবনটা তো সুখের না, তাই ভাবো যদি আমারটা সুখের না হয়। হ্যাঁ, ঠিক বলেছিস। আর সেজন্য তো আমি তোকে খুব দেখে শুনে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিব, আর্মি অফিসার। কেন আর্মি অফিসার? কেন আর্মি অফিসার যদি যুদ্ধ করতে গিয়ে ঠুস করে মরে যায় তখন আমার কি হবে মা? আরে এখন কি আর সেরকম যুদ্ধ হয়? আর্মি অফিসারের থেকে কি ভালো পাত্র নাই? তা হয়তো আছে, কিন্তু আমি জানি ওদের অনেক টাকা হয়, ওরা খুব সুপুরুষ হয়, তোকে খুব সুখে রাখবে। যাও মা, কি বলো তুমি? লজ্জা পাচ্ছিস কেন? তোকে খুব সুখে থাকতে হবে। আমার জীবনে যে সুখগুলো ধরা দেয়নি, তোকে সেই সুখগুলো পেতে হবে। তুই ঘুরে বেড়াবি, ছেলেদের সাথে ঘুরতে ইচ্ছা করলে ছেলেদের সাথেই ঘুরে বেড়াবি। তারপর তোকে একটা বিয়ে দিব। আমার জীবনে আমি যা পাইনি, তোর জীবনে তা পেতে হবে, যেভাবেই হোক, যে করেই হোক। তোর ঘুমোতে ইচ্ছে করছে? ঘুমো, তোকে হিসেব করে কোনো কাজ করতে হবে না, তুই ঘুমা।
বাবা, হুম, তোমার একটা সই লাগবে বাবা। কিসের সই? আহ, একটা চেক বইয়ে তোমার একটা সই লাগবে। ও, এটা তো সেই অ্যাকাউন্টে যেটাতে তোর টাকা আছে। হ্যাঁ, এটা সেই চেক বই, কিন্তু আমার পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য টাকা লাগবে তো, তাই তোমার একটা সই দরকার। ও, তা টাকার অ্যামাউন্ট লিখিসনি কেন? আহ, আহ, বাবা, ও আমি পরে লিখে নেব। তুই না না, তুই বল, আমি লিখে নিচ্ছি। আহা বাবা, তোমাকে কষ্ট করতে হবে না তো, তুমি খালি সই করে দাও। দেখ দীপা, আমি কেরানির চাকরি করি। কোনো কিছু না পড়ে সই করাটা আমার অপরাধ। ঠিক আছে, টাকা তোর, তুই নিচ্ছিস, কিন্তু তারপরেও অ্যামাউন্ট না লিখলে তো আমি সই করবো না। আমি কি করবো? আমি কি কিছু বুঝিয়ে গেল? বৌমা, তুমি কিছু করো। মা, আমি কি এগুলো বুঝি? আসলে বাবা, আমি নিজেও জানি না কত টাকা দরকার। তোমার কাছ থেকে এখন সই করিয়ে নেওয়ার পর মার্কেটে গিয়ে ফোন করে হোস্টেলের অ্যামাউন্টটা জেনে নেব, তারপর চেক বই অ্যামাউন্টটা বসাবো। এখন তুমি এত প্রশ্ন করো না তো, তুমি সই করো। এখান থেকে আমাকে ব্যাংকে যেতে হবে, টাকা তুলতে হবে, তারপর কোরিয়ার করে হোস্টেলে আমার বান্ধবীর কাছে পাঠাতে হবে। আর এখনো যদি টাকাটা না তুলি, তাহলে তো পরীক্ষা দিতে পারবো না বাবা। কালকেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ঠিক আছে। জামাইবাবু, গাড়ি কেমন চলছে? চলছে, ধক ধক করে চলছে। যা দীপা, তুই যা। দীপা কোথায় যাবে? টাকা তুলতে। ও, সই করে দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি সই করে। বাবা, আমি যাই। হ্যাঁ, আয়।